অনুরাধা এক শান্ত, শিক্ষিতা, সংবেদনশীল মেয়ে। তার বিয়ে হয়েছে কলকাতার এক সাধারণ পরিবারে। স্বামী সুজন ব্যস্ত চাকরে, দিনের বেশিরভাগ সময় কেটে যায় তার অফিসে। শ্বশুর মারা গিয়েছেন, শাশুড়ি এখন অসুস্থ। সংসারের প্রায় সব দায়িত্বই এখন অনুরাধার কাঁধে। সুজন বরাবরই কম কথা বলে। রাতে ফিরে খবরের কাগজ, মুঠোফোন আর ক্লান্তির ছায়া নিয়ে বিছানায় গড়িয়ে পড়ে। অনুরাধার ভিতরে ধীরে ধীরে জমে ওঠে একাকিত্ব, কিন্তু বলার মতো যে কেউ নেই। এমনই এক গ্রীষ্মের দুপুরে আসে সুজনের ছোট ভাই সায়ন। কলেজে পড়ে, আগে গ্রামে ছিল, এবার শহরে উঠে এসেছে পড়াশোনার জন্য। কিন্তু কোথাও যেন এক অভ্যন্তরীণ নরম আবরণ আছে, যেটা অনুরাধার প্রথম দিনেই টের পায়। প্রথম দিকে সম্পর্ক ছিল ভাইয়ের বউ এবং ভাইয়ের মতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দেওয়ালের ফাঁক দিয়ে একটু একটু করে অনুরাধার ভেতরে ঢুকে পড়ে। ও শুধু বলতো, বৌদি তুমি একটু হাসো না কেন? এমন প্রশ্ন কেউ বহুদিন করে না অনুরাধাকে। সায়ন বুঝতে পারে বৌদির জীবনে অনেক শব্দই নেই। অনুরাধা বুঝে ফেলে এই ছেলেটা কেবল হাসি খুশি মুখ নয়, সে গভীর এবং অনুভবশীল। রান্নাঘরে হাঁটতে হাঁটতে সায়ন মাঝে মাঝে বলে, তোমার রান্নার গন্ধই বলে দেয় তুমি মন থেকে কতটা ভালোবাসো। অনুরাধা কিছুই বলে না, কেবল মৃদু হাসে। কিন্তু এই ভালোবাসা ছিল না শারীরিক, ছিল না রোম্যান্টিক, ছিল একরকম আত্মিক নির্ভরতা। এমন এক বোঝাপড়া যেটা কোনোদিনও কাগজে লেখা হয় না, তবু আত্মায় গেঁথে যায়। একদিন অনুরাধা অসুস্থ হয়ে পড়ে। শাশুড়ি হসপিটালে ভর্তি। সুজন তখন ব্যস্ত অফিসে। সায়ন পাশে বসে ভিজে কাপড় কপালে দিয়ে রাখে চুপচাপ। সায়নের কণ্ঠে তখন কান্না। আচ্ছা বৌদি, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কোথায় যাব? অনুরাধা বলে, তুই কি জানিস তুই আমায় জাগিয়ে রেখেছিস জীবনের মতন। এই মুহূর্তটা তাদের ভেতরকার বাঁধনকে অদৃশ্যভাবে চিরকালীন করে দেয়। একদিন বাজারে তাদের একসঙ্গে দেখে কেউ কেউ ফিসফিস করে ওঠে, এই ওরা দেওর বৌদি না? খুব মানিয়ে নিয়েছে বল। সে রাতে সায়ন মুখ গম্ভীর করে বলে, বৌদি আমি কখনো ভুল পথে যাব না। আমি তোমায় ভালোবাসি না, আমি তোমায় শ্রদ্ধা করি। তুমি আমার আত্মার ছায়া। অনুরাধা কেঁদে ফেলে। অনুরাধা বলে, তুই আমার চাওয়া নয়, তুই আমার একান্ত নিজস্ব না চাওয়া, যে ছাড়া আমি একা পড়ে যাব। সময় এগোয়। পরিবারের চাপে সায়নের বিয়ে ঠিক হয় রিমির সঙ্গে। সায়ন নিজে মুখেই বৌদিকে জানায়, ভালো মেয়ে, কিছু বলিনি। আমার হৃদয় যেখানে ছিল সেখানে তো তুমি আছো বৌদি। অনুরাধা হাসে, কিন্তু তার চোখের কোণ ভিজে যায়। ভালো থাকিস সায়ন, আমি তো নিজেই তোর না পাওয়ার নাম। বিয়ের পর রিমি খুঁজে পায় সায়নের এক ডায়েরি। তাতে লেখা ছিল, একটা সম্পর্ক ছিল যেখানে আমি কিছুই চাইনি, তবু সব পেয়েছে। রিমি প্রশ্ন করে সায়নকে, তোমার হৃদয়ে সেই বৌদির জন্যই জায়গা ছিল, তাই না? সায়ন তখন মাথা নিচু করে এবং বলে, ছিল এবং এখনো আছে, কিন্তু আমি তাকে কোনোদিনও স্পর্শ করিনি। আমি কেবল তাকে শ্রদ্ধা করেছি। রিমির চোখে জল। রিমি বলে, তোমার শরীর আমার, কিন্তু মনটা যে ওর ছিল। কি করে বাঁচবো আমি এটা জেনে? একদিন সুজন হঠাৎই পড়ে ফেলে সায়নের একটি কবিতা, যেটা সে অনুরাধাকে উদ্দেশ্য করে লিখেছিল। তাতে লেখা ছিল, তোমার রান্নার ঘ্রাণে পাই আমি শান্তি, তোমার চোখের কোণের স্রোতে আমার হৃদয় ভিজে যায়। তুমি ছুঁয়ে দেখোনি, তবু ভিতরে গিয়ে জাগিয়ে দিয়েছ। সৃজন মুখোমুখি হয় অনুরাধার। তোমাদের কি সম্পর্ক এটা? এটা কি প্রেম? অনুরাধা নির্ভয়ে বলে, না, কিন্তু প্রেমের থেকেও গভীর কিছু। তুমি কোনোদিনও জানতে চাওনি আমি কেমন আছি, আর সে কোনোদিনও না জেনেও বুঝে গেছে। সায়ন অন্য শহরে চলে যায়। অনুরাধা নিজেকে সামনে নেয়, সংসার করে, হাসি, রান্না করে। তবে মাঝে মাঝে সায়নের লেখা চিরকুটটা পড়ে ফেলে। তুমি আমার স্পর্শহীন ভালোবাসা, তুমি না থাকলেও তুমি আমার সবকিছু। এই সম্পর্কের কোনো নাম নেই। এটা প্রেম নয়, না হওয়া কোনো গোপন অপরাধও নয়। এটা সেই অনুভব যা চাহিদা ছাড়াই বেঁচে থাকে, যা স্পর্শ ছাড়াই শান্তি দেয়, যা সম্পর্ক না হয়েও জীবন জুড়ে ছায়া হয়ে থাকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।